নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় গণহত্যা দিবস। এখনো আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি নৃশংসতম 25শে মার্চ কাল রাতের। ইউনেস্কোর যে এডিজি মিস্টার পিয়ারে সেন 25শে মার্চকে যুদ্ধ নিষ্ঠুরতার বিরুদ্ধে একটি দিবস হিসাবে বা অন্য কোনো সুইটেবল নামে তারা এটা রিকগনাইজ করতে রাজি আছেন। চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমরা এখন যেটা করছি এবং সামনে কয়েক বছর এটা অব্যাহত থাকবে যে যত বেশি সম্ভব সদস্য রাষ্ট্রগুলিকে এটার পক্ষে নেয়ার। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি তাহিয়া রুবাইয়াত অপলা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার। স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে সরকার। এক দশকের প্রচেষ্টার ফল আজকের বাংলাদেশ। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। সন্ধ্যায় কানাডার আদালতে মামলার শুনানি। কম বেতন ও ক্লাসে পাঠদান নিশ্চিত না হওয়ায় উৎসাহিত করছে কোচিং বাণিজ্যকে। অনিয়ম বন্ধে তৎপর মন্ত্রণালয়। কঠোর হওয়ার তাগিদ শিক্ষাবিদদের। এবং পুরোদমে এগিয়ে চলছে রামপালে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। 2021 সালের ফেব্রুয়ারিতে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা। সালের 25শে মার্চ রাতে অপারেশন সার্চলাইট নামে গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী। অসংখ্য সাধারণ নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী ও পুলিশকে হত্যা করা হয় সেই কাল রাতে। নৃশংস সেই হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি আসেনি আজও। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, সরকার গুরুত্ব দিয়েই আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু এরই মধ্যে বিশ্বজুড়ে গণহত্যা দিবস পালিত হচ্ছে, তাই যৌক্তিক কারণেই 25 মার্চ নিষ্ঠুরতা দিবস পালনের দাবি তুলে ধরা উচিত বাংলাদেশের। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্টে বিস্তারিত। প্রতিদিনের মতো সূর্য একটু একটু করে ডুবে যাচ্ছিল, অন্ধকার হয়ে আসছিল চারদিক। 2017 সাল থেকে রাষ্ট্রীয়ভাবে এই দিনটিকে গণহত্যা দিবস হিসাবে পালন করছে বাংলাদেশ। তবে এখনো আসেনি আন্তর্জাতিক স্বীকৃতি। ব্যক্তিগতভাবে কেউ কেউ এ বিষয়ে তৎপর হলেও রাষ্ট্রীয় সহায়তার অভাবে তা সাফল্যের মুখ দেখেনি। ইউনেস্কোর যে এডিজি মিস্টার পিয়ারে সেন একটা আমাকে চিঠি দেন 25শে মার্চকে যুদ্ধ নিষ্ঠুরতার বিরুদ্ধে একটি দিবস হিসাবে বা অন্য কোনো সুইটেবল নামে তারা এটা রিকগনাইজ করতে রাজি আছেন, প্রোভাইডেড এটি যদি কোনো দেশের রাষ্ট্রের পক্ষ থেকে যদি আবেদনটা করা হয়। তখনকার বিএনপি যে পররাষ্ট্রমন্ত্রী ছিল তাকে আমি সেই কাগজ কুরিয়ারে এবং মেইলে দুভাবে পাঠালাম। তাদের আইডেন্টিটির কারণে তারা সেটি গ্রহণ করে না। 9 ডিসেম্বর গণহত্যা দিবস পালন করছে বিশ্ব, আর তাই যৌক্তিক কারণেই 25শে মার্চ গণহত্যা দিবস নয়, বরং নিষ্ঠুরতা দিবস পালনের দাবি বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একটি দিবস হিসেবে ঘোষিত হয়ে গেছে, আমি মনে করি না দ্বিতীয় দিবস হিসেবে ঘোষণার কোনো অবকাশ রয়েছে। তবে এটি ভিন্ন নামে এটা আপনার হতে পারে। গণহত্যা দিবস করার দাবি নয়, সরকার কাজ করছে বিভিন্ন দেশের স্বীকৃতি আদায়। হঠাৎ করে রেজলিউশন প্লেস করে যথেষ্ট সাপোর্ট না পাওয়াটার চেয়ে আমরা এখন যেটা করছি এবং সামনে কয়েক বছর এটা অব্যাহত থাকবে যে যত বেশি সম্ভব সদস্য রাষ্ট্রগুলিকে এটার পক্ষে নেয়ার। সরকারের কাছে সংরক্ষিত তথ্য উপাত্ত দিয়েই আন্তর্জাতিক স্বীকৃতি আদায় সম্ভব বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তথ্য উপাত্ত, ফরেনসিক এক্সিবিট, গণহত্যার ম্যাপ, মানবতা বিরোধী অপরাধের দলিলসমূহ আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে উপস্থাপনের কথা বলছেন বিশেষজ্ঞরা। বাঙালির জন্য চরম নৃশংসতার এই দিনটি বিশ্ব শান্তি এবং মর্যাদা প্রতিষ্ঠার বড় উপলক্ষ্য হয়ে উঠবে, এমনটাই সবার প্রত্যাশা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা।
এদিকে নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে জাতীয় গণহত্যা দিবস পালিত হচ্ছে। সকালে ফেনীতে সরকারি কলেজের বৌদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে কলেজ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়। এতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ ফেনী সরকারি কলেজের শিক্ষকরা অংশ নেন। জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রামের পাহাড়তলী বৌদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি কর্পোরেশনের মেয়র। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। সাভার প্রতিনিধি মোজাফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবিতে রিপোর্ট। ৪৯তম স্বাধীনতা দিবসে তাদের শ্রদ্ধা জানাতে সারা দেশের মতো সাভার জাতীয় স্মৃতিসৌধ শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। ধোয়া মোছা থেকে শুরু করে রং তুলির আঁচড়ে সাজানো হয়েছে পুরো স্মৃতিসৌধ। ফুলে ফুলে সাজানো হয়েছে লাল সবুজের বাংলাদেশ। পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছি, কিছু সৌন্দর্য বর্ধনের জন্য কিছু গাছের ডালপালা ছাঁটাই, ফ্লোর পরিষ্কার, ইটের রং দিয়ে ইট সাজাইয়ে সুন্দর করছি, তারপর বেদি রং দিয়ে বেদি সাজাচ্ছি। এরই মধ্যে বীর সেনানীদের শ্রদ্ধা নিবেদনে অংশ নিতে কুচকাওয়াজের প্রস্তুতি সম্পন্ন করেছেন ৩ বাহিনীর সদস্যরা। দিবসটি নির্বিঘ্নে পালন করতে স্মৃতিসৌধ পুরো এলাকা সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা গণপূর্ত বিভাগের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণের কাজ, রং তুলির কাজ, ফুলে ফুলে সুশোভিতকরণের কাজ, নিরাপত্তার জন্য পর্যাপ্ত ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবস্থা করেছি এবং জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বদা প্রস্তুত আছে। ২৬শে মার্চ ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে ৪৯তম স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। পরে ৩ বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন স্মৃতিসৌধে। সময় সংবাদ, সাভার। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে আছেন রিপোর্টার মৌসুমী মৌ। সেখানকার প্রস্তুতি জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। মৌ, আগামীকাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস এবং সেই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভারে নির্মিত হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। আমরা এই মুহূর্তে রয়েছে সেখানে এবং আমরা জানেন যে আগামীকালকেই কিন্তু ২৬শে মার্চের প্রথম প্রহরে এখানে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ৩ স্তরের আসলে নিরাপত্তা বাহিনী। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু এখানে সব ধরনের নিরাপত্তা সম্পন্ন এবং আমরা দেখেছি যে আসলে একটু আগে কিন্তু যারা নিরাপত্তা রক্ষী বাহিনীরা ছিলেন তারা এখানে এসে পরিদর্শন করেছেন। মোটামুটি ফুলে ফুলে সজ্জিত করা হয়েছে শহীদ বেদির চারপাশ। এখানে মোটামুটি লাল সবুজের যে আবহ বিভিন্ন ফুলের মাধ্যমে সেটি কিন্তু তৈরি করা হয়েছে আমাদের যে জাতীয় পতাকার আদল সেটি। এবং মোটামুটি আমরা এখানে কথা বলেছি যার সাথে তিনি হচ্ছেন গণপূর্ত মন্ত্রণালয়ের এখানে দায়িত্বে নিযুক্ত উপসহকারী প্রকৌশলী তিনি মিজানুর রহমান। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন সেখানে হচ্ছে এই মুহূর্তে পুরোপুরি প্রস্তুত এবং তারা হচ্ছে ফুল ফল রঙের যে কাজ, শেষ মুহূর্তের যে তুলির আঁচড় সেটি পুরোপুরি সম্পূর্ণ। এবং এখানে কিন্তু নিরাপত্তার জন্য আলাদা করে আসলে ২২টি সিসি ক্যামেরা এবং পর্যবেক্ষণ টাওয়ার তৈরি করা হয়েছে। মূলত নিশ্চিদ্র নিরাপত্তা এখানে নিশ্চিত করা হয়েছে। আর কালকে তো সকালে প্রথম প্রহরে সবার আগে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন, তারপরে কিন্তু ৩ বাহিনীর প্রধানরা এবং সর্বস্তরের জনগণের জন্য এরপর থেকে কিন্তু পুরো এলাকাটি উন্মুক্ত করে দেওয়া হবে। এবং যারা নিরাপত্তার দায়িত্বে থাকবেন এসএসএফ বাহিনী আজকে ৩টার পরে এই পুরো এলাকাটি আসলে তারা দায়িত্ব বুঝে নেবেন। তারপর থেকে কিন্তু এখানে মোটামুটি ২৩ তারিখের পর থেকে এখানে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ছিল, তো এখন পর্যন্ত আসলে বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরোপুরি প্রস্তুত এবং আর কোনো আয়োজন কিন্তু এখানে আপাতত কোনো কাজ চলছে না, পুরোপুরি সম্পূর্ণ। এখন শুধুমাত্র এসএসএফ এর দায়িত্ব বুঝে নেওয়ার পালা এবং সেই দায়িত্ব বুঝে নেওয়ার পরে আসলে যেটি হবে সেটি হচ্ছে যে এখানে হয়তোবা আর কাউকে হয়তোবা অবস্থান করতে দেওয়া হবে না। এরপর আসলে প্রথম প্রহরে ২৬শে মার্চের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাদের সঙ্গে থাকা ৩ বাহিনী নিরাপত্তা রক্ষীগণ। এবং এর পরবর্তীতে তাদের যে কুচকাওয়াজ অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে যারা থাকবেন সেই কুচকাওয়াজে তারা কিন্তু ৩:৩০টার পর থেকে তারা এখানে সেই কুচকাওয়াজ সেই মহড়া চূড়ান্ত করবেন একটু পরে। এ ছিল জাতীয় স্মৃতিসৌধ সাভার থেকে আমার কাছে সর্বশেষ। অপলা।
স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ এবং সেখান থেকে প্রস্তুতির সবশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মৌসুমী মুখ। এদিকে স্বাধীনতা দিবস উদযাপন সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কূটনৈতিক পাড়ায় লক্ষ্য করা গেছে বাড়তি সতর্কতা। ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন, বিভিন্ন দিবসকে কেন্দ্র করে বরাবরের মতোই নিরাপত্তা জোরদার করা হয়েছে, তবে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, আর এই বিশেষ দিনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর গুলশান, বনানী, বাড়িধারার প্রত্যেকটি প্রবেশ মুখে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহ হলেই তল্লাশি করা হচ্ছে যানবাহনকে। একই সঙ্গে বাড়িধারা ঢুকতে হলে দেখাতে হচ্ছে জাতীয় বা অফিস আইডি কার্ড। নিরাপত্তা ব্যবস্থাকে স্বাগত জানিয়ে সাধারণ মানুষ বলছে, শুধু বিশেষ দিবস নয়, নাগরিক নিরাপত্তায় বছরের প্রতিটি দিনই এমন তৎপরতা আশা করেন তারা। এরকম একটা জাতীয় প্রোগ্রামে কেউ যেন কোনো রকম বিশৃঙ্খলা না করতে পারে, এই রকম সিকিউরিটি সবসময় থাকা দরকার। রিকোয়েস্ট করবো গভর্নমেন্টকে বা অথরিটিকে যে এটা যেন কন্টিনিউ করে অলওয়েজ। শুধু 26শে মার্চ না, সবসময় এভাবে চেকিংটা থাকা ভালো হয়। এদিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, 26শে মার্চকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা এইরকম কোনো নির্দেশনা আমরা প্রদান করিনি। কোনো ধরনের হুমকি বা কোনো ধরনের আশঙ্কা এরকম কোনো কিছুই নেই। তবে আমরা এইটুকু বলতে পারি যে আমরা সতর্ক রয়েছি সবসময়ের জন্য, এবং বিশেষ করে যখন এইরকম ধরনের দিনগুলো আসে, জাতীয় দিন আসে অথবা কোনো ইভেন্টও যদি থাকে, দেখেছেন যে ঢাকা শহরে, তখন কিন্তু আমরা স্বাভাবিকের চেয়ে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটাকে আমরা একটু জোরদার করতে থাকি। এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা 26শে মার্চ রাত পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর গুলশানে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সরাসরি যাচ্ছি তার কাছে। দীপ, মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজধানীতে, এবং সকাল থেকে কিন্তু আমরা গুলশান, বনানী, বাড়িধারা সহ বিভিন্ন জায়গায় ঘুরেছি, এবং সেখানে কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে এই সাধারণ সময় যে চেকপোস্ট থাকে সেই চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। পোশাকধারী পুলিশের সঙ্গে কিন্তু গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে বিশেষ বিশেষ স্থাপনা যেগুলি রয়েছে সেগুলিতেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে বাড়িধারায় যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথগুলোতে কিন্তু সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট বাড়ানো হয়েছে। সেখানে যারা প্রবেশ করছে তারা বাড়িধারা যে প্রবেশের যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড দেখাতে হচ্ছে, নাহলে নিজের কর্মক্ষেত্রে যে আইডি কার্ডটি রয়েছে সেই আইডি কার্ড দেখানোর পরে আইনশৃঙ্খলা বাহিনী যখন নিশ্চিত হচ্ছে তখনই কিন্তু তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে, এবং সেখানে যারা ভিতরে প্রবেশ করছে তাদের সবাইই কিন্তু নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে রাখা হচ্ছে। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই যে গুলশান, বনানীতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চেকপোস্টগুলি বসানো হয়েছে। সেখানে যে যানবাহনগুলোকে সন্দেহ হচ্ছে চেক করা হচ্ছে, যেই পথচারীকে সন্দেহ করা হচ্ছে তাকেও কিন্তু চেক করা হচ্ছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে বিশেষ বিশেষ দিবসকে কেন্দ্র করে যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, এই 26শে মার্চকে কেন্দ্র করেও কিন্তু সেই নিরাপত্তা ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। গতকালকে বিকাল থেকে মূলত এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং আমাদেরকে যেটি বলা হয়েছে তাদের পক্ষ থেকে যে 26শে মার্চ রাত পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। একটু জানিয়ে রাখতে চাই যে এই গুলশান, বনানী এবং বাড়িধারায় যেই অফিসগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক নিয়মে চলছে, এবং সাধারণ মানুষ কিন্তু স্বাভাবিকভাবেই চলাচল করছে। সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি বলেছে যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই নিরাপত্তা ব্যবস্থায় তারা খুশি রয়েছে, এবং তারা চান আসলে যে বছরের প্রতিটি দিনই যাতে এরকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে, হলি আর্টিজানের মতো কোনো ঘটনা যাতে নতুন করে এই গুলশান এরিয়াতে না ঘটে সেটি তারা প্রত্যাশা করে। এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে ছিল যে 26শে মার্চ স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটি 26শে মার্চ রাত পর্যন্ত বলবৎ থাকবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছে। স্বপ্না, এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর বিভিন্ন পয়েন্ট ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই খবর জানাতে গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। সমৃদ্ধি অর্জনের জন্যই জাতীয় ঐক্যের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে জাতির পিতা বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন বলেও জানান শেখ হাসিনা। তিনি বলেন, পরাজিত শক্তির দোসররা বারবার চেষ্টা করেছে স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করতে।
সমুন্নত রাখার জন্য ৭১-এর মুক্তিযুদ্ধে যেসব মহাপ্রাণের আত্মত্যাগে স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে শত্রুমুক্ত হয়েছিল বাংলাদেশ, তাদের স্মরণে প্রতি বছরের মতো এবারও সরকারের পক্ষ থেকে আয়োজিত হয় স্বাধীনতা পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা। জাতীয় দিবস এবার সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলতি বছর সর্বোচ্চ বেসামরিক এই নাগরিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা পুরস্কারে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অগ্রযাত্রার দিশারি হিসেবে এবছর ১৩ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে মুক্তিযুদ্ধ, চিকিৎসাবিদ্যা, সমাজসেবা, সংস্কৃতি, সাহিত্য, গবেষণা ও বিজ্ঞান প্রযুক্তি ক্যাটাগরিতে কৃতিজনদের হাতে এই পুরস্কার তুলে দেন সরকার প্রধান শেখ হাসিনা। ৬৬ সালে তিনি ৬ দফা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য সবার অংশগ্রহণে বঙ্গবন্ধু বাকশাল গড়ে তুললেও পরাজিত শক্তির দোসররা মিথ্যা অপবাদ ছড়িয়েছিল এর বিরুদ্ধে। আন্তর্জাতিক শক্তি পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করেছিল আমাদের স্বাধীনতা যাতে আমরা অর্জন করতে না পারি তার জন্য চক্রান্ত করেছিল। তাদের চক্রান্ত কিন্তু থেমে যায়নি। তাদেরই চক্রান্তের ফলে ৭৪-এর দুর্ভিক্ষ হয়, দেশের অর্থনীতির উপর আঘাত আসে। এমনি একটি অবস্থার মাঝে জাতিপিতা সিদ্ধান্ত নেন যে করেই হোক আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। সেই চিন্তা থেকেই তিনি সকল দলকে নিয়ে ঐক্যবদ্ধ করে তিনি রাষ্ট্র পরিচালনা করে অর্থনৈতিক মুক্তির অর্জনটা ত্বরান্বিত করতে চেয়েছিলেন। স্বাধীনতার সুফল প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেয়াই এখন মূল লক্ষ্য উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ২৫শে মার্চের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জোর প্রচেষ্টা চালাতে হবে। পাকিস্তানি হানাদার বাহিনী যে আমাদের উপর যে নিরস্ত্র বাঙালির উপরে গণহত্যা চালিয়েছিল, আমরা লাখো মানুষ হারিয়েছি। কাজী এই দিনটি গণহত্যা দিবস হিসেবে যাতে আন্তর্জাতিক স্বীকৃতি পায় সেটার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। শেখ হাসিনা বলেন, অব্যাহত উন্নয়নের ফলে বিশ্বের দাতা সংস্থাগুলো এখন আর করুণার চোখে দেখে না দেশকে, এটি এখন বড় অর্জন। উৎপাদন হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধ মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ৯ জনের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক ও নির্যাতনের ৪টি অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে ধানমন্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে একথা জানায় সংস্থাটি। আসামিদের বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাবাড়ি ও মহিমাগঞ্জ ইউনিয়নের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ৯ আসামির মধ্যে ৬ জন গ্রেফতার আর ৩ জন পলাতক রয়েছে। মাদারীপুরে জেলা ছাত্রলীগের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে শহরের আমিরাবাদ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাতে একটি ফোন কল পেয়ে বাসা থেকে বের হন জেলা ছাত্রলীগের সহ সভাপতি লিমন মজুমদার। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় রাতে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। আজ সকালে পাশের আমিরাবাদ এলাকার একটি নির্মাণাধীন ভবনের দোতলায় তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে লিমনকে। রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ। বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিমকে হত্যার ঘটনায় ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন সহপাঠীরা। শিক্ষার্থীরা জানান, আগামী ২৭শে মার্চ পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে ঘটনায় মামলা করতে মৌলভীবাজার গেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বাধীন ১০ সদস্যের প্রতিনিধি দল। শনিবার বিকেলে উদার পরিবহনের একটি বাসে হবিগঞ্জ থেকে ফিরছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী। বাসটি মৌলভীবাজার বিশ্ব রোডে পৌঁছালে ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেলপার ওয়াসিম সহ ২ জনকে ধাক্কা দেয়। এতে চলন্ত বাস থেকে পড়ে গুরুতর আহত হন ওয়াসিম। পরে চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ক্লাস আমরা ৩ দিন বর্জন করছি, মানে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাব না। ২৭ তারিখ পর্যন্ত আমাদের সব ধরনের ক্লাস পরীক্ষা আপাতত বন্ধ করা হয়েছে। তো আমরা পরবর্তী কর্মসূচি অনুযায়ী সামনে এগিয়ে যাব। অফিস চালু আছে, অফিসের কাজকর্ম চলছে, ক্লাস পরীক্ষা স্থগিত আছে। আর হলো আমাদের প্রক্টরিয়াল বডি সেই মৌলভীবাজার তো ঘটনাস্থল,
ওখানে মামলা করার জন্য তারা গেছে আর কি। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। সকাল 9:30টায় পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। সাভারে কাউন্দিয়া ইউনিয়নের তুরাগ নদীর পাশে বেশ কয়েকটি বহুতল ভবন ভেঙে ফেলা হয়। এ সময় স্থাপনা নদীর পাড়ের সীমানা পিলারের মধ্যে গড়ে উঠেছিল বলে জানায় কর্তৃপক্ষ। নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি পাড় সংরক্ষণে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। গত 23 জানুয়ারি থেকে ঢাকার 4টি নদী বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু ও তুরাগের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে বিআইডব্লিউটিএ। নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা ব্যাপক প্রোগ্রাম নিয়েছি যাতে ভবিষ্যতে আমাদের এই সমস্ত নদী আর দূষণ এবং দখল না হয় সেই ব্যাপারে চেষ্টা করব। এই মুহূর্তে দারুসালাম এলাকায় আছেন রিপোর্টার শফিক মোহাম্মদ। উচ্ছেদের বিস্তারিত জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। শফিক, আমি এই মুহূর্তে আছি দারুসালাম থানার অধীনে, আসলে মিরপুর 1-এর মধ্যে পড়েছে, এবং আমি আপনাদের যেমনটি জানিয়েছিলাম যে সকাল থেকেই কিন্তু বিআইডব্লিউটি এর যে অভিযান, সেই অভিযান কিন্তু চলছে। অর্থাৎ নদীর পাড়ে যে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে সেই সব অবৈধ স্থাপনা এখানে অপসারণ করা হচ্ছে, এবং নদীর পাড় অর্থাৎ নদীর যে সীমানা পিলার আছে সেই সীমানা পিলার ভেদ করেও অনেকে অবৈধ দখলদার যারা আছেন খুবই প্রভাবশালী, তারা কিন্তু হচ্ছে সেই সমস্ত জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। অনেকেই বহুতল ভবনও নির্মাণ করেছে, এবং আমরা দেখেছি যে সকালে যখন আমরা অভিযানে এসেছি তখন কিন্তু এই তুরাগ নদীর ওই পারে অর্থাৎ মিরপুরের ওই পারে, দারুসালাম থানার ওই পারে যেটি সাভারের কাউন্দিয়া ইউনিয়নের মধ্যে পড়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে 4টি বড় বড় বহুতল ভবন, সর্বোচ্চ যে ভবনটি ছিল সেটি 5 তলা, সেটি ভেঙে দেওয়া হয়েছে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে দারুসালাম থানার এই অংশে অর্থাৎ নদীর এই পারে বেশ কিছু স্থাপনা কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু বেশ কয়েকটি গাছও কাটা পড়েছে। সেখানে আমাদেরকে বলা হয়েছে যে বিআইডব্লিউর যে কর্তৃপক্ষ আছে যে আসলে এখানে যারা দখলদার আছে তারা কিন্তু দখল করার ক্ষেত্রে বেশ কয়েকটি তারা কৌশল অবলম্বন করে থাকে, যে নদীর পাড় দখল করে সেখানে কিছু গাছ লাগিয়ে দেওয়া বা মসজিদ নির্মাণ করে দেওয়া। এই এলাকাতেও কিন্তু সেরকম কিছু আছে। এখন পর্যন্ত আজকের অভিযানে আমরা কোনো মসজিদ অপসারণ করা দেখিনি, তবে বেশ কিছু গাছ কাটা পড়েছে। এবং এখানে কিন্তু যখন এই নদীর এই পারে যখন অভিযান চালানো হচ্ছিল তখন কিন্তু আমরা দেখেছি যে এখানে যারা বসতি স্থাপন করে দীর্ঘদিন বসত করছে তারা কিন্তু দাবি করেছে যে তারা বেশ অনেক বছর ধরে দীর্ঘদিন ধরেই কিন্তু এই পারে অবস্থান করছে, এবং তাদের কাছে দলিল আছে এসএ পর্চা, আরএস পর্চা বা বিএস পর্চা। সেই পর্চা অনুযায়ী কিন্তু তারা এই জমির দাবিদার বলে দাবি করেছে। কিন্তু তারপরেও কিন্তু এখানে নদী বন্দর কর্তৃপক্ষ এবং সেই সাথে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, তারা দুই পক্ষই কিন্তু এখানে অভিযান পরিচালনা করছে। নদী বন্দর কর্তৃপক্ষ কিন্তু তারা দাবি করেছে যে আসলে নদীর যে সীমানা রেখা, সেই সীমানা রেখা যেটি আছে লাল দাগ দেয়া, সেই লাল দাগের যে চিহ্ন, সেই চিহ্ন বরাবরই কিন্তু তারা অভিযান পরিচালনা করছে। অর্থাৎ সেই চিহ্ন পর্যন্ত যে সমস্ত অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। তো অপলা, আজকে যে এই 22তম দিনের যে অভিযান চলছে সেই অভিযানের এই ছিল সবশেষ খবর আমার কাছে। বিআইডব্লিউটি এর অবৈধ স্থাপনা উচ্ছেদের সবশেষ খবরাখবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিক মোহাম্মদ। চলে যাচ্ছে পরবর্তী খবরে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা নির্বাচনের ভোট পুনর্গণনার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। সকালে টুঙ্গিপাড়া পিরোজপুর সড়কে অবস্থান নেন তারা। এ সময় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন তারা। পরে বিক্ষোভ মিছিল করেন স্বতন্ত্র প্রার্থী বাবুল শেখের সমর্থকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় 1.5 ঘন্টা পর যান চলাচল শুরু হয়। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। গতকাল টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। এতে বেসরকারিভাবে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী সুলাইমান বিশ্বাস। তাৎক্ষণিকভাবে ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবি জানান পরাজিত প্রার্থী বাবুল শেখ। নানা বাধা উপেক্ষা করে পুরো দমে এগিয়ে চলছে বাগেরহাটের রামপালে 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। জমি অধিগ্রহণের পর ইতোমধ্যে শেষ হয়েছে মাটি ভরাট, সীমানা প্রাচীর ও প্রশাসনিক ভবন নির্মাণ। 2021 সালের ফেব্রুয়ারিতে বিদ্যুৎ কেন্দ্রটি জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
জমি অধিগ্রহণের পর মাটি ভরাট, সীমানা প্রাচীর ও প্রশাসনিক ভবন নির্মাণ কাজ শেষ। এখন চলছে বয়লার, টারবাইন, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, কুলিং টাওয়ার, জেটি, কোল্ড শেড ইয়ার্ড সহ প্রকল্পের অন্যান্য কাজ। 1000-এরও অধিক শ্রমিকের কর্মযজ্ঞে পুরোদমে এগিয়ে চলছে বাগেরহাটের রামপালের সাম্পারি, কাটাখালী ও কৈগর দাসকাঠি এলাকায় 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটের নির্মাণ কাজ। বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে দেশের বিদ্যুতের ঘাটতি কমার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা এলাকাবাসীর। বিভিন্ন মিল কলকারখানা গড়ে উঠবে এবং আমরা সবাই দক্ষিণবঙ্গের লোকজন উপকৃত হব। অনেক লোকজনের কর্মসংস্থান হবে, যে বেকার জনগোষ্ঠীর। বন্দর আছে এবং এই অঞ্চলের সরকারের অর্থনৈতিক যে দিকগুলি বিশাল সাপোর্ট দেবে এই অঞ্চলের এই তাপবিদ্যুৎ কেন্দ্র। 25% কাজ সমাপ্তের কথা জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টদের প্রত্যাশা 2020 সালের সেপ্টেম্বরে প্রথম ইউনিটের কমিশনিং কাজ শেষে 2021 সালের ফেব্রুয়ারিতে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ কেন্দ্রটি জাতীয় গ্রিডে যুক্ত হতে পারবে। আগস্ট 2021 সালে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রা উদ্দেশ্য করে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আশা করি আমরা উইদিন দ্য শিডিউল এই বিদ্যুৎ কেন্দ্র দুটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড যৌথভাবে 2017 সালের 4 এপ্রিল রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করে। 1834 একর জমির উপর এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় 16,000 কোটি টাকা। সময় সংবাদ, বাগেরহাট। ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে যানবাহনে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি ব্যবহার। সিএনজির চেয়ে দামে কিছুটা সাশ্রয়ী হওয়ায় এলপিজির ব্যবহার বাড়ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কোম্পানিগুলো বাড়াচ্ছে স্টেশন। এর মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজার ধরতে এগিয়ে এসেছেন। সানবীর রুপলের রিপোর্ট। 90-এর দশকের শেষের দিকে বসুন্ধরা গ্রুপ বাসাবাড়িতে বেসরকারিভাবে এলপিজি সিলিন্ডার বাজারজাত শুরু করে। তবে ধীরে ধীরে চাহিদা বাড়ার সাথে সাথে বাড়ে কোম্পানি। 13 থেকে 14টি কোম্পানি বর্তমানে বাজারে এলপিজি সরবরাহ করছে। বাজারে আসা অপেক্ষায় আছে আরও কয়েকটি প্রতিষ্ঠান। তবে শুধু বাসাবাড়ি নয়, সিএনজি নিরবচ্ছিন্নভাবে না পাওয়া, গ্যাসের দাম বাড়ার আশঙ্কা থেকে যানবাহনের জ্বালানি হিসেবে বাজার দখলে নিচ্ছে এলপিজি। সিএনজির সাথে পাল্লা দিয়ে দামও রাখা হচ্ছে প্রায় সমান। এলপিজিতে একবার গ্যাস নিলে আর মনে সারাদিন দিতে হয় না, মনে 600-550 কিলো আমার চলে। এটা আপনার সিরিয়াল দিতে হয় না, এটা মাইলেজটা বেশি দেয়। কন্টিনিউ পাওয়া যায় 24 ঘন্টা। এদের জন্য দেখা যায় যারা আমাদের ক্লায়েন্ট তাদেরকে সরবরাহ করা যায় ভালো। আন্তর্জাতিক দামের সঙ্গে সমন্বয় করে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের মাধ্যমেই নির্ধারণ করা হয় দাম। নতুন নতুন কোম্পানি বাজারে আসায় প্রতিযোগিতা বাড়ছে বাজার ব্যবস্থাপনায়। অনেকগুলোই নতুন করে ঢুকছেন, লাইসেন্স পাচ্ছেন। নতুন যারা ভালো করবে ওরা দে ক্যান সার্ভাইভ, বাট এখানে সার্ভাইভ করার জন্য রুলস অ্যান্ড রেগুলেশনস গভর্নমেন্ট যেটা সেট করে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা মেনটেন করতে হবে। এটা যদি মেনটেন না করতে পারে তাহলে পুরো এলপিজি মার্কেটটা স্টেবল থাকবে না। প্রতি মাসে 50 থেকে 60 হাজার টন এলপিজি ব্যবহার হয় বাংলাদেশে, যার পুরোটাই আমদানি নির্ভর। তবে যানবাহনে ব্যবহার এখনও বেশ কম। গেল কয়েক বছরে এলপিজির ব্যবহার বেড়েছে প্রায় দ্বিগুণ। এমন সম্ভাবনাময় বাজার ধরতে বিদেশি কোম্পানিগুলো বিনিয়োগ করছে বাংলাদেশে। আমরা বাংলাদেশে এসেছি বিনিয়োগ সম্ভাবনা দেখে। এদেশে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। প্রাকৃতিক গ্যাস সীমিত, তাই বিকল্প জ্বালানি ব্যবহার করতেই হবে। এলপিজি ব্যবহার বাড়ছে। এলপিজিতে জাপানের অভিজ্ঞতা 90 বছরের। দীর্ঘ অভিজ্ঞতা আমরা বাংলাদেশে কাজে লাগাতে চাই। ধারণা করা হচ্ছে 2020 সাল নাগাদ যানবাহনে এলপিজির ব্যবহার কয়েক গুণ বেড়ে যাবে বাংলাদেশে। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা। কম বেতন ও ক্লাসে পাঠদান নিশ্চিত না হওয়া কোচিং বাণিজ্যকে উৎসাহিত করছে, এমনটাই দাবি শিক্ষক ও অভিভাবকদের। তারা বলছেন, ক্লাসে যেহেতু প্রয়োজনীয় পাঠদান হয় না, তাই ঝুঁকতে হয় কোচিং সেন্টারের দিকে। শিক্ষামন্ত্রী জানালেন, এ খাতে বাণিজ্য ও দুর্নীতি বন্ধ করতে কাজ করছে সরকার। তবে শিক্ষাবিদরা বলছেন, শিক্ষা নিয়ে ব্যবসা বন্ধে আরও কঠোর হতে হবে। পিঙ্কি আক্তারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। একটি পরিচিত বেসরকারি স্কুলে গণিতের শিক্ষক তিনি। শ্রেণীকক্ষের বাইরেও শিক্ষার্থীরা পড়তে আসেন তার কাছে। 35 থেকে 40-45 মিনিটে 70 জন বাচ্চা, হাউ ক্যান দিস পসিবল
যে পুরোপুরি পাঠদানটা ওখানে কমপ্লিট করা। 12,000 টাকা বা 16,000 টাকার স্কেলে কত টাকা বেতন আসে? সকাল থেকে রাত স্কুল শেষে কিংবা স্কুলে যাওয়ার আগে বিভিন্ন শিক্ষকদের কাছে ছোটেন শিক্ষার্থীরা। অভিভাবকরা বলছেন সন্তানকে সময় দিয়ে পড়াতে না পারায় কোচিংয়ে নিয়ে আসছেন তারা। আর ক্লাসরুমে স্বল্প সময়ে অতিরিক্ত পড়ার চাপ কুলিয়ে উঠতে না পেরে শিক্ষকদের কাছে দ্বারস্থ হচ্ছেন শিক্ষার্থীরা। স্কুলে এত দ্রুত আগায় কি যে কি বুঝতে পারি না। স্কুলে ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে, যার জন্য আর কি সিলেবাস কমপ্লিট করা হয় না। এরপর কোচিংয়ে ভালো মানের পড়া আছে, এদিকে জন্য পড়াটা আর কি শেখার জন্য ভালো মতো এদিকে আসে। ক্লাসে সেরকম পড়াটা পাচ্ছি না, এর জন্যই আমাদের কোচিংয়ে আসতে হচ্ছে। আমি তাকে যে এক্সট্রা কেয়ার সেই সময়টা পাচ্ছি না বলে আমি আলাদা করে যত্ন নেওয়ার জন্য তাকে এখানে নিয়ে আসছি। শিক্ষাকে ব্যবসার মূলধন হিসেবে নিয়ে একটি অসাধু চক্র কোচিং বাণিজ্য করছে। এ বিষয়ে সম্প্রতি শিক্ষামন্ত্রী বলেছেন কোচিং নয় বাণিজ্য বন্ধ করতে চান তিনি। এই কোচিং এর মধ্যে যতটুকু অনৈতিক, যতটুকু মধ্যে দুর্নীতি জড়িত, সেইটুকুকে আমাদের বাদ দিতে হবে। আমরা কিছু কিছু পদক্ষেপ নেব যাতে আমরা এই দুর্নীতির অংশটুকুকে, অনৈতিক অংশটুকুকে আমরা বাদ দিতে পারি। আর শিক্ষাবিদরা বলছেন শিক্ষাকে ব্যবসায় পরিণত করেছে একটি অসাধু চক্র, যা শিক্ষা খাতের জন্য অশনি সংকেত। বেতন ভাতা কম বলে শ্রেণীকক্ষের ভেতরে পঠন পাঠনটাকে একদম পাশ কাটিয়ে বাইরে কোচিং বাণিজ্য পরিচালনা করবেন, এটা মোটেই কাম্য নয়। বন্ধ করা যাবে না এটা যেমন সত্যি, কিন্তু বাণিজ্যের আকারে শিক্ষকরা বাণিজ্য করবেন এটা গ্রহণযোগ্য নয়। গত 7 ফেব্রুয়ারি সরকারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের জন্য কোচিং বাণিজ্যে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। অর্থনৈতিকভাবে সচ্ছল হলে তারা শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হতে পারবে। তবে শিক্ষা নিয়ে বাণিজ্য বন্ধে সরকারকে আরও তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে মিরপুর থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল। দুপুরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় গণহত্যা দিবস আজ। এখনো আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। নৃশংসতম 25শে মার্চ কাল রাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার। স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে সরকার। 1 দশকের প্রচেষ্টার ফল আজকের বাংলাদেশ। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। সন্ধ্যায় কানাডার আদালতে মামলার শুনানি। এবং কম বেতনের ক্লাসে পাঠদান নিশ্চিত না হওয়ায় উৎসাহিত করছে কোচিং বাণিজ্যকে। অনিয়ম বন্ধে তৎপর মন্ত্রণালয়, কঠোর হওয়ার তাগিদ শিক্ষাবিদদের। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গেই থাকুন সময়ের।